শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় আমার নিজের পুরাতত্ত্ব পরিষদের প্রণম্য সদস্যগণ, উপস্থিত ভ্রাতৃপ্রতিম সুজয় এবং আদরের পিতা, আজ আমার বলার বিষয় হলো শিক্ষা প্রসারে সংগ্রহশালার ভূমিকা। গ্রিক শব্দ মাউসিয়ান থেকে মিউজিয়াম কথাটা এসেছে। মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাদুঘর বা সংগ্রহশালা। তো জাদুঘর কেন, আগে বলি, জাদুঘরটা খুব চলতি কথা। জাদুঘর মানে হচ্ছে, এটা সেই অর্থে জাদু দেখানো নয়, কিন্তু বরঞ্চ এটাকে সংগ্রহশালা বলাই ভালো। প্রাচীন নিদর্শন সংগ্রহ করা থাকে যে ঘরে, সেটাই সংগ্রহশালা। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা। এখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে তা জনসাধারণের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই সংগ্রহশালার কিছু কিছু কাজ আছে। কেন সে সংগ্রহশালা, আমি কিছু কিছু পয়েন্ট করে নিয়ে এসেছি, সেটাকে ইলাবোরেট করব। তার আগে দেখি ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামস, আইকন, এর মধ্যে জাদুঘর হলো একটা অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞান চর্চা এবং আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শ বহনকারী জিনিসপত্র সংগ্রহ করে। তাহলে কি দেখা গেল? জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষা লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সঙ্গে জ্ঞান চর্চা ও আনন্দ দেয় মানুষকে। সেখানে কি জিনিস থাকে? মানব ঐতিহ্যের স্পর্শ বহনকারী, মানে আমি যে নমুনাটা সংগ্রহ করছি সেটা তো মানুষ স্পর্শ করেছে অতীতে, সেই স্পর্শ বহনকারী জিনিসটা আমি সংগ্রহ করে এনে সেই সংগ্রহশালায় রাখছি, সেটাকে সংরক্ষণ করছি এবং তা প্রদর্শন করে সেগুলো নিয়ে গবেষণার সুযোগ করে দিচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে। আরেকটা জিনিস, যেটা সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমে, মানে সংগ্রহশালা যেটা করে, সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমে তাদের নিজস্ব পরিচিতি, সেটা সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, এমনকি রাজনৈতিকও হতে পারে, সেই পরিচিতির উন্নয়ন ঘটাতে। এক কথায় সংগ্রহশালা হলো শিক্ষাদানের এক গভীর প্রক্রিয়া, যেটা গোষ্ঠীগতভাবেও ক্রিয়াশীল। এককভাবে তো হওয়া যায় না, গোষ্ঠী হতে হবে। একজনের নমুনা সংগ্রহ করছে, এক বা একাধিক লোক নমুনা সংগ্রহ করছে, এক বা একাধিক লোক সেটাকে সংরক্ষণ করছে, এই গোষ্ঠীগতভাবেও ক্রিয়াশীল। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাদুঘরের ভূমিকা ভিন্ন ভিন্ন হতে পারে।
এই জাদুঘরের কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি ছোট ছোট পয়েন্ট করে কি কাজ সেটা বলবো, এবং একই সঙ্গে আমি তার নেগেটিভ অবস্থাটাও বলবো, মানে সেটা কিভাবে কি হচ্ছে এই মুহূর্তে। জাদুঘরের কি কাজ? সংগ্রহ করা, হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন বা নমুনা সংগ্রহ করে ইতিহাস রচনার দরজা উন্মুক্ত করার ক্ষেত্রে সংগ্রহশালার ভূমিকা অনস্বীকার্য। হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন, এটি এই জিনিসটা এই মুহূর্তে কিন্তু বিরলতম হয়ে যাচ্ছে। যেখানে যা খোঁড়া হচ্ছে, খনন কার্যের ফলে যা উঠছে মাটি থেকে কিংবা বিভিন্ন ইয়ে থেকে, প্রান্ত থেকে, সেগুলো জনসাধারণের উৎসাহিতার জন্য সেগুলো আর প্রকৃত অবস্থায় থাকছে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার বাড়ি যেখানে, সেখানে প্রায় 1000 বছরের একটা প্রাচীন মন্দির ভেঙে গেল, বলা হলো ভেঙে ফেলা হলো। তার ইটগুলো যে যা পারলো, গোল গোল পাতলা, সেই পাতলা যে ইটগুলো যে যা পারলো যার মতন করে নিয়ে চলে গেল। আমরা পুরাতত্ত্ব বিভাগে খবর দেওয়ার পরে পুরাতত্ত্ব বিভাগ যখন আসলো, তখন সেই মন্দিরের আর কিছু নেই, জমির প্লট হয়ে গেল। তো এই সংগ্রহ করাটা যে সময়ের মধ্যে দরকার, সেই সময়ের মধ্যে সবকিছু সংগ্রহ করা যাচ্ছে না, খবর পাওয়া যাচ্ছে না। তাহলে আমি আসলে আমরা তো এখন এই মুহূর্তে ইতিহাসটাকেই ভুলতে বসেছি। অতীতটাকে বাঁচিয়ে রেখেও যে বর্তমানটাকে কিংবা ভবিষ্যৎটাকে সমৃদ্ধ করা যায়, আমরা এখন সেটা মনে করি না। আমরা এখন যত পারি ইতিহাসটাকে ভোলার চেষ্টা করি, এবং আমাদের যে কি অতীত ছিল সেটা এই প্রজন্ম তো জানেই না। যে আমাদের অ্যাকচুয়ালি কাউকে বলতে বললে তার 4-5টা পুরুষ আগেকার নামই বলতে পারবেন। তাহলে ইতিহাস রচনার দরজা তো সেইভাবে আর উন্মুক্ত হচ্ছে না। জাদুঘরের আরেকটা কাজ কি? সংগ্রহশালার কাজ সংরক্ষণ। এই সংগ্রহশালাগুলোতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে, যেমন প্রাচীন মুদ্রা, লিপি, বিভিন্ন শিল্পকলা, প্রত্নতাত্ত্বিক বস্তু, মমি, বিভিন্ন মডেল, মানচিত্র বা চার্ট, এগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ সংগ্রহশালার স্থবির হয়ে গেছে। কলকাতার বিভিন্ন সংগ্রহশালা, গুরুসদয় দত্ত সংগ্রহশালা কিংবা জাদুঘর ধুলো আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। বেশিরভাগ সংগ্রহশালাগুলোই তো শহর কেন্দ্রিক, আর সংরক্ষণ করার ক্ষেত্রে ধুলো এবং ধোঁয়া দুটোই কিন্তু শত্রু। এর হাত থেকে রক্ষা করা, সেই অর্থনৈতিক যে কাঠিন্য থাকা দরকার, এই মুহূর্তে সেই সংগ্রহশালাগুলো সেই পরিমাণ নেই আমার মনে হচ্ছে। কোন রকমে চলছে। তাহলে আমি যখন যাচ্ছি সেই সংগ্রহশালাগুলোতে, আমি সেরকম দেখতে পাচ্ছি না। তার একটা নির্দিষ্ট সময় দেয়া থাকে যে সেইখানে গেলে তখন দেখা যাবে। কোনো কোনো সংগ্রহশালা এখন সপ্তাহে 1 দিন খোলে, কেউ 2 দিন খোলে। ফলে এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের সময় দেখতে পারছে বা তাদের মধ্যে আগ্রহ তৈরি করা হচ্ছে। সংগ্রহশালার আর একটা কাজ কি? প্রতিকৃতি নির্মাণ। অতীতের যেসব নিদর্শন দুষ্প্রাপ্য কিন্তু মূল্যবান, সেগুলোর প্রতিকৃতি নির্মাণ করে, মানে রেপ্লিকা তৈরি করে সেটাকে সংগ্রহশালায় রাখা।
যাতে তখনকার দিনে কি ছিল সেই অবয়বটা কিছুটা হলেও এই প্রজন্মের কাছে উন্মুক্ত করা যেতে পারে। এই ভূমিকার ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে এই সংগ্রহশালাগুলো অপারগ। প্রদর্শন, সংগ্রহশালার অতীতের দুর্লভ ঐতিহাসিক বস্তু সামগ্রী সাধারণ দর্শক, পাঠক, গবেষক সব ধরনের মানুষের কাছে উন্মুক্ত করে দেয়। সব সংগ্রহশালা কি সব ধরনের মানুষের কাছে উন্মুক্ত এই মুহূর্তে? মনে হয় না। তাহলে সব থেকে বড় কথা যেটা, আমাদের বাড়ির যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তাকে তো আমি ইতিহাস পড়াচ্ছি না। প্রথমেই তাকে বলে দেওয়া হচ্ছে ইতিহাস পড়ে কিছু হবে না। ফলে তার সেই মনোভাবটাই গড়ে উঠছে না যে আমি অতীতের জিনিসটাকে দেখব, যে কোনো কিছু সংগ্রহ করব, তাকে নিজের মতন করে সংরক্ষণ করব, বা সেটা আমার কাছে সংরক্ষিত থাকবে কিনা সেরকম বুঝে আমি সেটাকে তাহলে আমি অন্য জায়গায় যেখানে সংরক্ষিত থাকবে সেই রকম জায়গায় তুলে দেব। এই উৎসাহটাই পাচ্ছে এখনকার প্রজন্ম, বা উৎসাহ দেওয়াও হচ্ছে না অভিভাবিকাদের থেকে। ফলে এই প্রদর্শনটাও কিন্তু হচ্ছে। আমি এবার একটু ছোট্ট করে বলি, এটা আমি নিজে মনে করি যে এই নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ কিন্তু আমার নিজে একদম। আমরা কি পারছি এই সমস্ত জিনিসগুলোকে ছোট ছোট ছেলে মেয়েদের কাছে উন্মুক্ত করে রাখতে? পারছি না। আমি এটা দিয়েই, আমি আমারটা দিয়েই উদাহরণ দিলাম, পারছি না। কেন পারছি না? এই জিনিসগুলোকে সাজিয়ে রাখার মতন উপযুক্ত গ্যালারি নেই। কেন গ্যালারি নেই? উপযুক্ত অর্থনৈতিক পরিকাঠামো নেই। কেন নেই? অর্থনৈতিক পরিকাঠামোর ব্যবস্থা করবেন যারা, সেই বাহাদুরদেরই পাত্তা নেই। কারণ তারা শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক মতন আলোকবর্তী করতে চান না। আমি বিতর্কের মধ্যে গিয়েও বলছি আমি হতাশ। কাজেই এই যে এই দুর্লভ পুরাবস্তুগুলো যেগুলো রয়েছে, এগুলো তো আমি বাচ্চাদের কাছে উন্মুক্ত করতে পারছি না। সবাই উপস্থিতির হারই তো বলে দিচ্ছে। আমরা যে কজনা এসে যে সময় যে আলোচনা করি সেই কজনাই কিন্তু এইখানে উপস্থিত আছে। নতুন প্রজন্ম কোথায়? এখানকার স্কুল কলেজ সবই তো আছে, টিউটোরিয়াল হোক, তারা তো আসছে না। অতএব এত অসাধারণ একটা সম্ভার, এত অসাধারণ একটা সংগ্রহ, সেটা কিন্তু জানাতে পারছি না। এখানে ইতিহাস বিমুখতা তৈরি হচ্ছে। সংগ্রহশালার আর একটা কাজ কি? জনসচেতনতা বৃদ্ধি। সংগ্রহশালার অন্যতম উদ্দেশ্য বা কাজ হলো ঐতিহাসিক নমুনাগুলির সাহায্যে মানুষের সচেতনতা বাড়ানো। এই যে মাটির পুতুলগুলো, মানুষ আসবে, দেখবে তখনকার কি ছিল, এখন কেন হয় না, এগুলো নিজেদের মধ্যে তো আলাপ আলোচনা করবো, ব্যাখ্যা করবো, বা এগুলো এখন কোথায় পাওয়া যায়। এই সচেতনতা বৃদ্ধি পায়। সচেতন ভাবে আমরা ইতিহাসটাকে এড়িয়ে যাচ্ছি, সচেতন ভাবে আমরা প্রাচীনত্বটাকে এড়িয়ে যাচ্ছি, সচেতন ভাবে আমরা আমাদের অতীত ঐতিহ্যটাকে অস্বীকার করতে চেষ্টা করছি। গবেষণার কাজে সহায়তা। যে কোনো মানুষের সংগ্রহ করা ঐতিহাসিক নমুনা এই সংগ্রহশালায় সংরক্ষিত হতে পারে। এই নমুনাগুলির প্রকৃত ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া সংগ্রহশালার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। কেউ এসে এই পুরাবস্তুগুলো দেখে এইগুলোর উপরে
গবেষণা করবেন, ঠিক করবেন। তাহলে এটা তো জনসচেতনতা বাড়াবে, এটা ইতিহাসমুখী করে তুলবে মানুষকে। কিন্তু সবচাইতে যেটা প্রয়োজনীয়, যে আমার এখানে এই জিনিসগুলো আছে, এই কথাটাই আমি কাউকে জানাতে পারছি না বা দেখাতে পারছি না, ফলে সেই আগ্রহটা তো তৈরি করতে পারছি না। তাহলে শিক্ষা বিস্তারে এই দিকটা তো পিছিয়ে যাচ্ছে, একটা মস্ত বড় দিক। আমরা ইতিহাস বইতে যেটা পড়ছি সেটা যদি এসে চোখের সামনে দেখতে পাই, তাহলে কিন্তু সেই ইতিহাসটার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহটাই তো তৈরি হচ্ছে না। আরেকটা কাজ কি, প্রকাশনার কাজ। সংগ্রহশালার এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, প্রকাশনার কাজ। এখানে সংরক্ষিত ঐতিহাসিক নমুনা সম্পর্কে গবেষণালব্ধ তথ্য ও অন্যান্য বিষয় প্রকাশনার ব্যবস্থা হতে পারে। মানে আমি সেটাকে পুস্তক আকারে সেটাকে বার করতে পারি, তাহলে কি সেটা বিভিন্ন পাঠাগারে, বিভিন্ন গ্রন্থাগারে থাকবে, সেটা সংরক্ষিত থাকবে। এই জন্যে এটা প্রকাশনার ব্যবস্থা হতে পারে। বা আমি যেটা এখানে রয়েছে তার একটা তালিকা তৈরি করা হলো, ছবি সম্বলিত তালিকা তৈরি করে সেইটা সার্কুলেট করা হলো, অ্যালবাম হতে পারে সেটা। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই জিনিসগুলো। কিছু মানুষ তো এখনো বই কেনে, তো সেই মানুষগুলো বুঝতে পারবে যে এই নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ কিংবা এখানকার অন্যান্য সংগ্রহশালায় যেখানে আছে এই জিনিসগুলো আছে, চলো দেখে আসি। এটাও একটা শিক্ষার প্রসারের তো ভূমিকা। জ্ঞানের প্রসার, এটাও একটা কিন্তু সংগ্রহশালার ভূমিকা। এখানে সংরক্ষিত বস্তুগুলির পাশে দেওয়া তথ্য থেকে মানুষ সেই বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এখানেই আছে আজকে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের এখানে যে প্রদর্শনী হচ্ছে, সেখানেই পাশে দেওয়া আছে লিখে লিখে। তাহলে আমি সেই বিষয়টার উপর জ্ঞান অর্জন করছি, আমি সেই বিষয়টা নিয়ে জানতে পারছি। এটাও একটা কিন্তু সংগ্রহশালার কাজ। আরেকটা কাজ কি, প্রাণবন্ত ইতিহাস। ইতিহাস তো অতীত, কিন্তু এইখানে দেখছি মানে সেটা কিন্তু আমার চোখের সামনে। আমি যদি ইতিহাসকে ভালোবেসে থাকি, আমি যদি প্রকৃতভাবে ইতিহাসমুখী হয়ে থাকি, তাহলে আমি সেই আজকে 200 বছর কি 500 বছর কি 2000 বছর আগেকার জিনিসটাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। সেটা তো তখন প্রাণবন্ত হয়ে উঠছে আমার কাছে। ভীষণ প্রয়োজন এইটাকে প্রদর্শনের ব্যবস্থা করা। এটা যে শিক্ষার ক্ষেত্রে কতদূর ভূমিকা নিতে পারে সেটা আমাদের অতখানি কোনো ধারণা নেই। গোটা অতীতটাকে আমি টেবিলে নিয়ে চলে এসেছি, বা গোটা অতীতটাকে পুরাতত্ত্ব পরিষদ এই টেবিলে দিয়ে এসেছে। সেই ইতিহাসটা আমার কাছে কিন্তু প্রাণবন্ত। আর একটা কাজ কি, আনন্দ দান। আমি আনন্দ পাচ্ছি, বাহ দারুণ হয়েছে এই প্রদর্শনী। আনন্দটা তো বড় কথা। ছোট ছোট বাচ্চার হাত ধরে বাবা মা নিয়ে যাচ্ছে, চল তোকে মিউজিয়াম দেখিয়ে নিয়ে আসি, ইন্ডিয়ান মিউজিয়াম। বাচ্চা প্রশ্ন করছে কি আছে ওখানে? মমি আছে। মমি কি? আজকে থেকে হাজার হাজার বছর আগে মিশরের মমি যেরকম করে রাখা হতো সেরকম মমি আছে। হাজার হাজার বছর আগেকার মমি, চলো দেখে আসি। এই যে উৎসাহ, এই যে ওর মধ্যে ঢুকছে জিনিসটা, এটার কিন্তু ভীষণ দরকার। এটা তো আনন্দ পাচ্ছে, বাচ্চাটা আনন্দ পাচ্ছে। আমি দেখে এলাম ওটা ওখানে গিয়ে, সেই আনন্দটা দেওয়ার দরকার আছে। সেখানেও কিন্তু প্রতিকূলতা। আজকে শহর কেন্দ্রিক যে মিউজিয়াম গুলো আছে, তারা রোজ 10টা থেকে 5টা পর্যন্ত কি 4টে পর্যন্ত খুলে রাখছে, বাচ্চারা আসছে জানছে, ওগুলো ওয়েল নোন, সবাই জানে। কিন্তু এখানে তো জানে না। জানানোর ব্যবস্থা করতে হলে
যে উপযুক্ত পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামোটা তৈরি করতে গেলেই ভীষণভাবে অর্থনৈতিক আর একটা মানে কাঠিন্য দরকার, সেটা পাওয়াও শক্ত। তাহলে কি হলো, ছোট্ট একটা কথায় যেটা বলা যায়, সংগ্রহশালা হলো বা জাদুঘর হলো অতীতের স্মৃতিচিহ্ন এবং বর্তমানের যোগসূত্র, একটা সেতু, অতীতের সঙ্গে বর্তমানের একটা সেতু বা ভবিষ্যতের সেতু। সেতু, অতীত বর্তমান, সেই সেতু ধরেই ভবিষ্যৎ তৈরি হবে। কয়েকটা উল্লেখযোগ্য যে সংগ্রহশালা আছে যেগুলো এই মুহূর্তে কলকাতা কেন্দ্রিক এবং আমার মনে হয়েছে ভীষণ দূষণের কবলে পড়ে আছে সবকিছু। এসি থেকে নির্গত সমস্ত ফ্ল্যাট বাড়ি, দোকান, শপিং মল, সব জায়গাতে এসি, অতএব সমস্ত ধোঁয়াগুলো ঢুকছে, গাড়ির ধোঁয়া। জাদুঘর বোঝাই হয়ে যাচ্ছে চোখ জলে। সবচেয়ে বেশি চোখ জলে গুরুসদয় সংগ্রহশালা, আশুতোষ সংগ্রহশালা, যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন, আনন্দ নিকেতন কীর্তিশালা, বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং ইন্ডিয়ান মিউজিয়াম। সবাই কিন্তু কম বেশি দূষণের শিকার। সংরক্ষণ ততই বছর। ইন্ডিয়ান মিউজিয়ামে তো যেখানে সেখানে মোবাইল, দেয়াল ঘেঁষে সেলফি, স্কাল্পচারগুলোর গায়েও পড়ে যাচ্ছে হুমড়ি খেয়ে মানুষজন, বানাচ্ছে ভেতরে, চলছে, বারণ করলেও শুনছে না। লেখা আছে ছবি তুলবেন না, অনুমতি নিন, মোবাইলে নিয়ে করবেন না, কিন্তু আমরা শুনছি না তো। আমরা তো মানে অতীত বিমুখ, আমরা এমন একটা জাতি এবং নিজেদের এমন ভাবে তৈরি করছি যে এই বিমুখতাটা প্রতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। এবার একটু অন্য জায়গায়, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ দ্য মিউজিয়ামের মতে সারা পৃথিবীতে এই মুহূর্তে 56,000 এইরকম সংগ্রহশালা আছে। তো এই সংগ্রহশালাগুলো আমি ছোট ছোট করে কয়েকটা দশকে আমি নিয়ে মানে পয়েন্ট করেছি। পঞ্চদশ শতকের আগে সংগ্রহশালাগুলো কেমন করতো না, অতীতে শৌখিন ধনী মানুষেরাই বা তাদের পরিবারের উদ্যোগে এই সংগ্রহশালাগুলো তৈরি, বা তাদেরই কোনো কোম্পানি, তাদেরই কোনো সংশ্লিষ্ট, যেগুলো পরিবারগতভাবে সমষ্টিগতভাবে দলবদ্ধ হয়ে একটা সংগ্রহশালা তৈরি করে। এই সংগ্রহশালাগুলোতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। যে সমস্ত ধনী ব্যক্তিরা সংগ্রহ করতেন, সংগ্রহশালা তৈরি করতেন, শুধুমাত্র তাদের মতনই ধনী ব্যক্তিরা সেই সংগ্রহশালায় ঢুকতে পারতেন, সাধারণ মানুষ ঢুকতে পারত না। কেন বলি, আগেকার এই ধনী ব্যক্তিরাই সংগ্রহশালা তৈরি করত, তখন যা কিছু মূল্যবান জিনিসপত্র সেই ধনী ব্যক্তিটার কাছেই আগে আনা হতো, বা সেই পয়সা দিয়ে তার তিনি অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিলেন বলেই সেই জিনিসটাকে কিনে নিতে পারতেন। যেটা একটা মুদ্রা দেখা গেল, এটার এত দাম, ঠিক আছে তুমি আমাকে দাও। তখন তো এইভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা গোষ্ঠীগতভাবে মিউজিয়াম গড়ে ওঠেনি। তো সেই সংগ্রহ তিনি ব্যক্তিগত সংগ্রহে রাখতেন এবং তার সমান্তরাল যে সমস্ত মানুষগুলো আছে ধনী ব্যক্তিরা, তাদের জন্য তার দরজা উন্মুক্ত করে দিতেন। পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হলো মেসোপটেমিয়ান এন্ডিগালদিনান্না, পৃথিবীর সব থেকে পুরনো জাদুঘর। ব্যক্তিগত জাদুঘর কি? ব্যক্তিগত হলো সমষ্টিগত।
মেসোপটেমিয়ার এন্টিগা ডিগান। পরবর্তী সময় গ্রিক দার্শনিক প্লেটো তার ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছিলেন এথেন্সের জাদুঘর। পঞ্চদশ শতকের আগে সব থেকে জনপ্রিয় জাদুঘর ছিল আলেকজান্দ্রিয়ার জাদুঘর। পঞ্চদশ শতকের পরে কি হলো? পঞ্চদশ শতকটা তো পুরোটাই গেল ব্যক্তিগত সংগ্রহশালায়। তারপরে কি হলো? পঞ্চদশ শতকের পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক সংগ্রহশালা গড়ে উঠতে শুরু করল। কেন শুরু করল? সেখানে একটা দায়বদ্ধতা দেখা দিল মানুষের মধ্যে, যে এই ঐতিহাসিক নিদর্শনগুলো আমি যদি সংরক্ষণ না করতে পারি, যদি সেটা ধনী মালিকানায় থেকে থাকে, তাহলে কিন্তু ব্যক্তিগতভাবেই সংগ্রহে থেকে থাকবে, সাধারণ মানুষ দেখতে পারবে না। অতএব সাধারণের প্রবেশাধিকার দেওয়ার জন্য সংগ্রহশালাকে উন্মুক্ত করতে হবে, ওই নিদর্শনটাকে সেই রকম জায়গায় সংরক্ষণ করতে হবে। 1471 খ্রিস্টাব্দে ইতালির রোমে গড়ে ওঠে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য প্রথম জাদুঘর ক্যাপিটোলাইন মিউজিয়াম। প্রথম সংগ্রহশালা ক্যাপিটোলাইন মিউজিয়াম। এটা সর্বসাধারণের জন্য। এরপরে কি হলো? এরপরে আবার 1506, 1471 পরে 1506 খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য পোপ দ্বিতীয় জুয়েলার্স গঠন করলেন রয়্যাল আলমারিজ। তারপরে গঠন হলো ব্যাসেলে অ্যামেনবাম, সেন্ট পিটার্সবার্গে কুনস্ট ক্যামেরা, আমেরিকার চার্লসটন মিউজিয়াম, তারও পরে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। এর পরের শতক অষ্টাদশ আর ঊনবিংশ শতকে, এই সময় 1753 খ্রিস্টাব্দে লন্ডন ব্রিটিশ মিউজিয়াম, 1765 খ্রিস্টাব্দে ফ্লোরেন্সের উফফিজি গ্যালারি, আর 1793 খ্রিস্টাব্দে প্যারিসের লুভার মিউজিয়াম। পৃথিবী বিখ্যাত 3টে মিউজিয়াম গড়ে উঠল। ঊনবিংশ ও বিংশ শতকে 1832 খ্রিস্টাব্দে গড়ে উঠল আমেরিকার ইয়েল কলেজের আর্ট গ্যালারি। 1867 খ্রিস্টাব্দে সুইডেনের আর্মি মিউজিয়াম। সুইডেনের আর্মি মিউজিয়াম কিন্তু প্রথম। আর্মিদেরও যে একটা মিউজিয়াম দরকার হয়, সুইডেন কিন্তু প্রথম উপলব্ধি করেছিল। আর 1883 খ্রিস্টাব্দে দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। এর পরে বহু মিউজিয়াম গড়ে উঠেছে, বহু সংগ্রহশালা গড়ে উঠেছে, ব্যক্তিগতভাবেও গড়ে উঠেছে। আবার কোনো কোনো সংগ্রহশালা গড়ে উঠবো বলে নমুনা সংগ্রহ করে, নিদর্শন সংগ্রহ করে রেখে দিয়েছে, আজ পর্যন্ত গড়ে উঠতে পারেনি, চারা গাছটা অঙ্কুরেই মারা গেছে। কোনো কোনো সংগ্রহশালা করবো বলে ব্যক্তিগত উদ্যোগে সে জিনিসপত্র রয়েছে, তিনি মারা যাওয়ার পর তার ছেলে বিক্রি করে দিয়েছে। আবার কোনো কোনো সংগ্রহশালা আছে প্রাচীন বহু জিনিস তার ভেতরে কমিটির মধ্যে মানুষজন বের করে নিয়ে সেখানে দুষ্প্রাপ্য পুঁথি বিক্রি করে দিয়েছে, নিজে দোতলা বাড়ি করে ফেলেছে। তো এই হচ্ছে সংগ্রহশালার ভূমিকা, মানে সংগ্রহশালা যারা রক্ষা করবে তাদের ভূমিকা। এই মুহূর্তে প্রাচীন কোনো বস্তু দেখলে আগেই হাত ছোপ করে মানুষের, যে আমি কি করে ওটা কুক্ষিগত করবো, আমার নিজে দেখা, আমার নাম করতে পারবো, নাম করা যাবে না, সুযোগ পেলেই সেটা অ্যান্টিকের দলে বিক্রি হয়ে যাচ্ছে। কিছু তো এলো, কাজেই শুধু সংগ্রহ করলেই হবে না, সেটা প্রকৃতভাবে সংরক্ষিত রাখার উপায় বার করতে হবে, সেটা কিভাবে থাকবে সেটা খুঁজে বার করতে হবে।
সংগ্রহশালাটাকে সংগ্রহশালার মতন করে ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের জন্য খুলে দিতে হবে, পরিকাঠামো তৈরি করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই পরিকাঠামো যারা তৈরি করবেন, শিক্ষার প্রসার যারা ঘটাবেন, জনসচেতনতা যারা বৃদ্ধি করবেন, তারাই বিমুখ। একটু আগে প্রথমের দিকে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, সংগ্রহশালা কিন্তু যেমন সামাজিক মান উন্নয়ন ঘটায়, যেমন মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়, তেমনি রাজনৈতিক উন্নয়নও ঘটায়, রাজনৈতিক মানসিকতারও উন্নয়ন ঘটায় গোষ্ঠীবদ্ধভাবে। দুঃখের বিষয়, আমরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে শিক্ষাটাকে অনেক দূরে সরিয়ে দিচ্ছি। এই আজকে 18ই মে আমি গাল ভরা বক্তৃতা দিয়ে গেলাম আমার নিজের মন্দিরে এসে। আমি জানি আমি নিজেই আমার জায়গাতে, আমার বাসস্থানের জায়গাতে, আমার প্রাচীন, আমার মাটিতে আমি একটা সংগ্রহশালা ঠিক মতো চালাতে পারবো না, কারণ আমার পক্ষে সেটা সম্ভব না। আমার নিজের ব্যক্তিগত উদ্যোগেও অনেক জিনিস আছে, আমি এখানে আনবো বলেছিলাম, মুখোশ আছে, অনেক মুদ্রা আছে, আমার ডাক টিকিটের সম্ভার আছে প্রায় 6,500 টাকা, আনবো ভেবেছিলাম, কিন্তু সম্ভব না। ওই একটা তো ভয় কাজ করে, যদি কিছু হয়ে যায়, ব্যাপারটা শেষ করবো, বেশি বলবো না। সরকারের উচিত আবার এই জায়গাগুলোকে মেরামত করা, যে জায়গাগুলো একেবারেই উপেক্ষিত হয়ে যাচ্ছে। আমি জানি না সেই সুদিন আসবে কিনা, সেই সুদিন ফিরবে কিনা। আমি আশা করব আমরা সবাই মিলে এই দুষ্প্রাপ্য বস্তুর যে পরিষদ, যে সংগ্রহশালা, এটাকে আমরা প্রাণ দিয়ে রক্ষা করব। নমস্কার সকলকে, সকলে ভালো থাকবেন।